ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার রায় আজ। ট্রাইব্যুনালে অধ্যক্ষ সহ ১৬ আসামিকে দেয়া মৃত্যুদণ্ড বহাল চায় পরিবার। রংপুরে হত্যাকাণ্ডের শিকার স্কুল শিক্ষক ও স্ত্রী সন্তানদের সৎকার সম্পন্ন। আসামিরা জবানবন্দি দিলেও ময়নাতদন্ত আর ডিএনএ রিপোর্টের অপেক্ষায় তদন্ত সংস্থা। যে কোনো কেউ ষড়যন্ত্র আছে, মানে অন্য লোকও আছে, অন্য কোনো জেরও আছে, আগে থেকে অনেক অন্য কোনো জের আছে। এটা একটা সাজিদা বলতেছে এটা একটা নাটক। খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে। চট্টগ্রামে নকশা বহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সিডিএ। ভেঙে দেয়া হচ্ছে ভবনের অননুমোদিত অংশ। সৌদি নেতৃত্বাধীন ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান। বিষয়টি পর্যালোচনা করছে শীর্ষ নেতৃত্ব। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায় দিবেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিনটি ধার্য করেন। এর আগে 2019 সালের 24 অক্টোবর এই মামলার রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে সিরাজউদ্দৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসা ছাত্র নূর উদ্দিন সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত সপ্তাহে ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে উপস্থাপনের মধ্য দিয়ে এ শুনানি শুরু করে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, রায় ঘিরে নুসরাতের বাড়ি এবং আশপাশের এলাকায় নিরাপত্তা কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমি আছি সে আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার যে ভিকটিম রাফি, তার বাড়িতে আছি। আমি এখানে তার মায়ের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে নিম্ন আদালতে যে রায় হয়েছে সে রায়টি যেন উচ্চ আদালতে বহাল থাকে, এ দাবিটি তিনি করছেন। অন্যদিকে হচ্ছে যে সে রায়কে ঘিরে আমরা দেখেছি গতকালকে থেকে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ফেনীর পুলিশ সুপারের সাথে কথা বলেছি। ফেনী পুলিশ সুপার যেটি জানিয়েছেন, যাতে রায়কে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন ঘটাতে না পারে, সেজন্য পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত এখানে নজরদারি রয়েছে এবং কি বাড়তি পুলিশ রয়েছে বলে আমরা এখানকার পুলিশ সুপারের সাথে কথা বলে যেটি জানিয়েছি। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে 2019 সালের 27 মার্চ প্রথমত হচ্ছে যে নুসরাতকে সিরাজউদ্দৌলা যৌন হয়রানি করে এবং কি সেদিন একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে সিরাজউদ্দৌলাকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেটি হচ্ছে যে 6 এপ্রিল যেদিন আলিম পরীক্ষা চলছিল রাফির, সেদিন তাকে ছাদে নিয়ে যে মামলার আসলে তথ্য অনুযায়ী আমি সেটি বলছি যে সেদিন মাদ্রাসার ছাদে নিয়ে নুসরাতকে হত্যার চেষ্টা চালায় এবং কি পরবর্তীতে হচ্ছে যে 10 এপ্রিল নুসরাত মারা যায়। তার মারা যাওয়ার 2 দিন আগে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান একটি মামলা দায়ের করে। সে মামলার প্রেক্ষিতে 2019 সালের 24 অক্টোবর মাত্র 61 কার্য দিবসের 87 জনের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে এই মামলার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ 16 জনকে মৃত্যুদণ্ড দেন। তবে এখানকার যে সকল আসামি যারা রয়েছে তাদের পরিবারের দাবি হচ্ছে যে তারা আজ একটি ন্যায় বিচার পাবে। অন্যদিকে বাদীপক্ষ বলছে যে নিম্ন আদালতে যে রায় হয়েছে সেই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে। মাসুম। আরিফ, আপনাকে ধন্যবাদ। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং 2 সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার রাতে ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 4টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে নগরীর দক্ষিণগঞ্জ মহাশ্মশানে হয় সৎকার। পাশাপাশি চিতায় তোলা হয় পরিবারের 4 সদস্যের মরদেহ। স্বজনরাই করেন মুখাগ্নি। দাহকাজ শেষে 4 জনের ছাইভস্ম বা অস্থি নিয়ে যান স্বজনরা। শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও 2 সন্তান
প্রার্থী ও প্রিয়মের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে 4 মার্ডার মামলায় গ্রেফতার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক রফিকুল ইসলামের আদালতে তারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দির জন্য উপস্থাপন করেন, যা চলে রাত 10টা পর্যন্ত। পরে আইনি কাঠামো মেনে বিচারক তাদের জবানবন্দি গ্রহণ করেন। পুলিশের দাবি, জবানবন্দিতে তারা খুনের দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে। বিজ্ঞ আদালতে আসামিদেরকে উপস্থাপন করি। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। রংপুর মহানগরীতে একই পরিবারের 4 জনের কিলিং মিশনে শুধু 2 জন অংশ নিয়েছিল নাকি আরও কেউ ছিল? ঘটনার সময়, কারণ, ধর্ষণ বা মরদেহে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল কি না? হত্যাকাণ্ডের পর 2 জন খুনি কিভাবে এতটা সময় ওই বাড়িতে অবস্থান করলো? এসব প্রশ্নের উত্তর মিলছে না। যদিও পুলিশ বলছে আপাতত 2 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও অন্যান্য বিষয়গুলোও তদন্তে আসবে। ময়নাতদন্ত আর ডিএনএ পরীক্ষার মাধ্যমেই সেসবের খোলাসা করতে চায় পুলিশ। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার মোটিভ উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুগ্ধ দাস ও সিদ্ধার্থের কাছে পাওয়া তথ্যকেই মুখ্য হিসেবে দেখছে তারা। যুক্তি হিসেবে ঘটনার পর বাসায় ইয়াবা, খেজুর, শশা খাওয়া এবং স্বর্ণে এক্সপার্ট প্রসঙ্গকে দেখানো হয়। ঘটনার আগে পর হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না। তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। পুলিশের যুক্তি, সিদ্ধার্থ মুগ্ধের দেয়া তথ্যানুযায়ী লুট করা স্বর্ণগুলোও পাওয়া গেছে মন্দিরের পাশে একটি নারিকেল গাছের নিচে। এছাড়া ফিঙ্গারপ্রিন্টের আলামত নষ্ট করতে শিক্ষক পরিবারের মোবাইল ফোনগুলো ডিটারজেন্ট দেয়া বালতির পানিতে রাখা হয় বলেও দাবি করে পুলিশ। ফোনগুলো তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে, তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে সেই উদ্দেশ্যে তারা এটা পানিতে ভিজিয়ে রাখে। তারপরে তারা যাওয়ার সময় এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতো উদ্ধার করেছি। 4 মানুষকে হত্যার পর খুনিরা ওই বাসাতেই অবস্থান করলো, পেশাদার খুনির মতো আচরণ করলো, অথচ তাদের নামে থানায় কোনো মামলা কিংবা অভিযোগও নেই। বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ নিহতের স্বজনেরা। আমি এটা অন্য কোনো জিরো আছে, আগে থেকে অন্য কোনো জের আছে। এটা একটা সাজিদা বলতেছে এটা একটা নাটক। প্রশ্ন থেকে যায় যে 4 জনকে মারতে মাত্র 2 জন ছেলে, যদিও তারা মাদকাসক্ত, এটা আদৌ কিন্তু মানে কতটুকু সম্ভব? তদন্ত সূত্রগুলো বলছে শুক্রবার ভোরের ঘটনা হলেও মরদেহ উদ্ধার হয় শনিবার রাত 11টার পর। এত কম সময়ে দুর্গন্ধ বের হওয়ায় কিছুটা বিস্মিত স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, তাহলে কি কোনো কেমিক্যাল ব্যবহার করেছিল খুনিরা? ঘটনাটি কি পূর্ব পরিকল্পিত? তাই ময়নাতদন্তের মধ্যে ঘটনার সময়, কারণ, খুনিদের বাড়িতে অবস্থান, ধর্ষণ এবং কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছিল কিনা বিষয়গুলো নিশ্চিত হতে চায় পুলিশ। এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। মাদক সেবী যারা তারা লাফিয়ে উঠে ওরা বিভিন্ন একটার পর একটা করছে। গণপতির ভাতিজি জামাই দাবি করেন, বাড়ি বানানোর সময় টাকা পয়সা চাওয়ার একটি বিষয়ে তার সাথে আলাপ করেছিলেন শ্বশুর। আমাকে উনি বাড়ি করার সময় ওনার বাড়িটা নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুখ এটা সেটা। আমি যে কারা চায়, পরে আমাকে বলছিল যে আমি মীমাংসা করছি। এইরকম গন্ধ এটা তো আমরা কল্পনাও করিনি যে এরকম ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটবে। যে কোনো কেউ ষড়যন্ত্র আছে, মানে অন্য লোকও আছে। বৃহস্পতিবার নগরীর মাসুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর উপজেলার আশোকোলা এলাকায় হয় এই হত্যাকাণ্ড। নিহত সাইফুল নুনগোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ ও স্বজনরা জানান, স্থানীয় বাঘোপাড়া বাজারে চা পানের পর ভাতিজাকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল। আশোকোলা সেতুর কাছে পৌঁছালে মোটরসাইকেলের মাধ্যমে তার গতিরোধ করে 3 যুবক। পূর্ব পরিচিত হওয়ায় সাইফুল তাদের সাথে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা। এই সময় 3 যুবক ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। ঘটনার সাথে যারা জড়িত আমরা ইতিমধ্যেই শনাক্ত করেছি। আমি তদন্তের সাথে সেটা এখন গোপন রাখছি। আর তাদেরকে ধরার জন্য একাধিক টিম কাজ করছে। ইনশাল্লাহ আমরা তাদেরকে ধরতে সক্ষম হব। চট্টগ্রামে নকশা বহির্ভূত হাসপাতালে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গাড়ির পার্কিং অনুমোদিত নকশা এবং সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালন যাচাই করা হচ্ছে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, অভিযানে এখন পর্যন্ত কি কোনো অনিয়ম ধরা পড়েছে? সিডিএ কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ল্যান্সেট হাসপাতালে প্রথমে অভিযান চালিয়েছে সিডিএ। সেখানেই আসলে বড় যে ত্রুটি সেটি আসলে পাওয়া, এবং সেই হাসপাতালের নিচে যেমন ছিল না পার্কিং ব্যবস্থা, তেমনি সেই পার্কিং এ আবার কমার্শিয়াল স্পেস ভাড়া দিয়ে সেখানে ওষুধের দোকান ভাড়া দিয়েছিল। ফলে সেই হাসপাতালটিকে 1 মাসের সময় বেঁধে দিয়েছে সিডিএ, এবং পরবর্তীতে আরো একটি হাসপাতাল এসেছে। আমরা যে ভবন কিভাবে এতগুলো হাসপাতাল এক ভবনে কিংবা আবাসিক ভবনে কিভাবে হাসপাতাল তৈরি এবং একই সাথে পার্কিং না থাকা সহ নানা ধরনের আসলে যে হাসপাতালগুলো তৈরি করছে এবং সেই হাসপাতালে রোগীদের আসলে সেবা দিচ্ছে, সেটি আসলে কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো আসলে তদারকি করতে সিডিএর এই অভিযান। এবং এটি আগেও আসলে ছিল, এখনো সিডিএ চেয়ারম্যান বলছে সেটি অব্যাহত থাকবে। সুমন, আপনাকে ধন্যবাদ। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে ব্রিফ করছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। তো ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, চীনের পরে। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন। সেই আলোচনা হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরো 2-1টা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, এবং আমার বিশ্বাস আমাদের হাইকমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। না, ওটা নিয়ে আলোচনা, যা আলোচনা হয়েছে তো বলে ফেলেছি, আর কোনো আলোচনা। ব্রিফ করছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভোলায় বর্জ্য ও ময়লা রাস্তার পাশে ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এতে একদিকে পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তেমনি রাস্তায় বিভিন্ন বয়সী নারী পুরুষদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে। এছাড়াও রাস্তার পাশেও খালে ময়লা ফেলায় নষ্ট হয়ে গেছে ঐতিহ্যবাহী বেতুয়া খালটিও। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি সমাধানের জন্য বছরের পর বছর ধরে দাবি করে আসলেও কোনো সমাধান হয়নি। দর্শক, প্রতিবেদনটি আমরা পরে আপনাদের দেখাবো। আমরা এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ব্রিফিংয়ে। বিজনেস কমিউনিটি আছে, ওদের সঙ্গেও দেখা হলো, ওরাও 80% জিডিপিতে করে। তাহলে আসল কথা হচ্ছে সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা, বিদ্যুৎ। আর এইটা হতে পারে যখন বাণিজ্য, বিজনেস টু বিজনেস। তাহলে এইটাই কথা হলো যে আমার লেভেল থেকে তো আমরা সব কথাবার্তা হবে, কিন্তু এইটাও দরকার যে অফিসার লেভেল, আমাদের অফিসার আর বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার,
ওরা রেগুলার টাচে থাকা দরকার। দেখুন দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। আর আমাদের দুই দেশের সাধারণ মানুষ অনেক ট্যালেন্টেড আছে, এই কথাটাও আমি বললাম যে অনেক ওদের নলেজ, আর বেশিরভাগ যা ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশন যা ওদের ক্ষমতা আছে, যা ওদের জানাশোনা আছে, যা ওদের অ্যাসপিরেশন আছে দুই দেশের, তাহলে ওই ইয়াং জেনারেশনের অ্যাসপিরেশন এইটা আমাদের সবাই দায়িত্ব। সো ওই দিশাতে আমরা যা করা আছে আমরা নিশ্চয়ই করব। কুল মিলিয়ে খুব ভালো আমার মিটিং হলো। আই এম ভেরি গ্রেটফুল টু দ্য অনারেবল মিনিস্টার, উনি আমাকে সময় দিলেন, আর আশা করি এইটা চলতে থাকবে। ইন্টারডিপেন্ডেন্সি, বুঝতে পারলেন, ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন। যে আমি আপনার উপর ডিপেন্ড করছি উন্নয়নের জন্য, আর আপনি আমার উপর ডিপেন্ডেন্ট করছেন, আর এই ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ফ্যামিলি, আর এইটা আমরা নিয়ে যেতে চাই। অন্য জিনিস উইল টেক ইটস ওন টাইম, কিন্তু এই জিনিসটা যা মন্ত্রী সাহেব বললেন আমি একদম একমত, আর আই উইশ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য ইয়াং জেনারেশন। আমি ভাবলাম সবই তো বলে দিলাম, বলেন বলেন একটু একটু। যখন অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ, আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। তাহলে দুটোই ইম্পর্টেন্ট আছে, আমি বলছি না একটা বেশি ইম্পর্টেন্ট অন্যটা কম ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। কিন্তু আসলে যে আমরা কি চাই সাধারণ মানুষ, সত্যি বলছি, আমি তো পাবলিক লাইফে আছি, সাধারণ মানুষের বেশি কোনো পাওনা নেই, একদম মিনিমাম চায় ওরা। সবচেয়ে বেশি হচ্ছে শান্তি, যা ইংলিশে বলে না পিস অ্যান্ড প্রসপারিটি। যখন পিস থাকবে তখনই প্রসপারিটি হবে। আর আমার মনে হচ্ছে দুই দেশের এইটা দায়িত্ব, টু গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু দ্য ইয়াং জেনারেশন। আর দুই দেশের আজকে আমাদের যদি ডেমোগ্রাফি দেখি, দুই দেশের ডেমোগ্রাফি হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা যাই করি উই হ্যাভ টু কিপ দেম ইন মাইন্ড, দ্যাট কমন ম্যান হ্যাজ টু বি ইন মাইন্ড। যেমন গান্ধীজি বলতেন দ্যাট হোয়াট এভার ডিসিশন ইউ টেক, you must think about the poorest man on the ground. So বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফ করছেন ভারতীয় হাই কমিশনার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভোলায় বর্জ্য ও ময়লা রাস্তার পাশে ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এতে একদিকে পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তেমনি রাস্তায় বিভিন্ন বয়সী নারী পুরুষদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে। এছাড়াও রাস্তার পাশে ও খালে ময়লা ফেলায় নষ্ট হয়ে গেছে ঐতিহ্যবাহী বেতুয়া খালটিও। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি সমাধানের জন্য বছরের পর বছর ধরে দাবি করে আসলেও কোনো সমাধান হয়নি। ভোলার দৌলতখান পৌর শহর পাখির চোখে সুন্দর ও পরিপাটি মনে হলেও বাস্তব চিত্র একেবারেই উল্টো। ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। বেতুয়া খালের উপর নির্মিত ব্রিজের পাশেই পৌরসভার ময়লার ভাগাড়। এতে চরম ভোগান্তিতে 7 ও 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দুর্গন্ধ থেকে কোনোভাবেই পাচ্ছেন না রেহাই, বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই। তাছাড়া খাবারের লোভে কুকুরদের ভিড় লেগে থাকায় শিশুদের এই পথে স্কুলে পাঠাতেও উৎকণ্ঠায় থাকেন অভিভাবকরা। দূষিত হচ্ছে খালের পানি, মারা যাচ্ছে মাছসহ জলজ প্রাণী, অনেকেই হারাচ্ছেন জীবিকা। ময়লার কারণে আমাদের এদিক দিয়ে শত শত হাজার হাজার লোকের বসবাস এই জায়গাটা দিয়া, এই জায়গার মানুষ হাঁটাচলা করতে পারে না। দুর্গন্ধের কারণে মানুষের চলাফেরা চরম ভোগান্তিতে। ময়লা ফেলানোর কারণে এখানে প্রচুর পরিমাণ কুকুর থাকে, কুকুরের কারণে আমাদের অনেক সমস্যা, আমাদের ভয়ভীতি আছে। শিশুরা খালে গোসল করে, শিশুদের বিভিন্ন রোগ থেকে জীবাণু ছড়িয়ে যেতেছে নোংরা পানির কারণে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার আবেদন করেও আমলে নেয়নি তারা। ময়লার স্তূপ অপসারণ এবং খালের পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। আমরা এই সাইজে এই কাজটা বন্ধ করানোর লিগে আমরা 3 উদ্ধারও দেওয়া হয়েছে, আপনার মেয়র উদ্ধারও দেওয়া হয়েছে, এটার কাগজপত্র দেওয়া হয়েছে। তো আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এখান থেকে ময়লার ফালানোর স্থানটা পরিবর্তন করে অন্য কোনো উন্মুক্ত স্থানে নেওয়া হোক, যেখান থেকে পরিবেশের দূষণ হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ময়লা ও বর্জ্য ফেলার জন্য নির্ধারিত জায়গা খোঁজা হচ্ছে, দ্রুততম সময়ে মিলবে প্রতিকার। ময়লাগুলো অপসারণ করা আমাদের সবারই দায়িত্ব। আমি নতুন জায়গা খুঁজতেছি যেখানে এইগুলো পৌরসভার যে ময়লাগুলো আছে বা বর্জ্যগুলো আছে সেগুলো যাতে দাম করার ব্যবস্থা করা যায়। খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা এটা পারবো বলে বিশ্বাস করি। 1998 সালের দিকে ভোলার দৌলত খান পৌরসভাটি গঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 দশক ধরে এই স্থানে ময়লা ও বর্জ্য ফেলছে পৌর কর্তৃপক্ষ। তাসমিয়া বিনতে আলম, অরিন, যমুনা নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে ইরান। সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন দেশটির পার্লামেন্ট নিউজ এজেন্সির প্রধান মেহেদি রহিমি। তার দাবি, বিষয়টি পর্যালোচনা করছে ইরানের শীর্ষ নেতৃত্ব। মেহেদি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরাপত্তা বলয় তৈরির দিকে অগ্রসর হচ্ছে। দীর্ঘকাল ধরেই এমন উদ্যোগের আহ্বান জানিয়ে আসছে ইরান, আর তাই এটিকে ইরানের জন্য বড় বিজয় আখ্যা দিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে নেটোর আদলে মক্কা চুক্তিতে স্বাক্ষর করে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। এর আওতায় যে কোনো এক দেশে হামলা হলেও বাকি 2 দেশও তা প্রতিহত করবে। তবে ইরানের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোনো পক্ষ। এবার ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ব্যাটম্যানের সাথে তুলনা করে পোস্টার লাগানো হলো কংগ্রেসের হেডকোয়ার্টার্সের সামনে। দিল্লির ইন্দিরা ভবনের সামনের পোস্টারে রাহুল ও কমিক সিরিজের সুপার হিরোর ছবি পাশাপাশি দেখা গেছে। পোস্টারগুলো লাগিয়েছেন দিল্লি প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি অক্ষয় লাকরা। এসব পোস্টারে কংগ্রেস নেতাকে উল্লেখ করা হয় বাস্তব জীবনের ব্যাটম্যান হিসেবে। এছাড়াও দ্য সাইলেন্ট গার্ডিয়ান, এ ওয়াচফুল প্রোটেক্টর, এসব বিশ্লেষণও ব্যবহার করা হয়েছে। পোস্টার নিয়ে প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা পবন খেরার মন্তব্য, সব নায়কের শরীরে বিশেষ পোশাক থাকে না, কেউ কেউ সাদা টি শার্টও পরেন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে 8 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। লেক ক্লেইবর্নে সাঁতার কাটার পর সে লেগ্রিয়া ফাউলিয়ার নামের এই অ্যামিবিয়ার সংস্পর্শে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। রুস্টনের বাসিন্দা লিলিয়ান স্মার্ট শনিবার মারা যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, লিলিয়ানের মস্তিষ্ক এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তার ছোট শরীর আর তা সামলে উঠতে পারেনি। লুইজিয়ানার স্বাস্থ্য বিভাগ জানায়, 15 আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল লিলিয়ান। তার চিকিৎসায় সহায়তার জন্য প্রায় 25টি প্রতিষ্ঠান উদ্যোগ নেয়। এই অ্যামিবার হ্রদ, নদী ও পুকুরের মতো উষ্ণ মিঠা পানিতে থাকতে পারে। কঙ্গোয় ভয়াবহ আকার ধারণ করেছে ইবোলা সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 51 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 5,500-এর বেশি আক্রান্ত। মৃত্যু হয়েছে 2,642 জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ জোরদারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কর্তৃপক্ষ বলছে, ইতুরি ও নর্থ কিভু প্রদেশে বাড়ছে নতুন করে আক্রান্তের হার। বর্তমানে মৃত্যুহার প্রায় 48%। সংক্রমণ ঠেকাতে কাজ করা স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন বড় ঝুঁকিতে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় 160 জন, মৃত্যু হয়েছে 45 জনের। তবে সশস্ত্র সংঘাত, বাস্তুচ্যুতি এবং স্বাস্থ্যকেন্দ্রে হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কঙ্গোয় বর্তমান কার্যক্রম 2 থেকে 3 গুণ বাড়াতে হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজের আয়োজনে।